আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য ব্রেকিং খবর রয়েছে আজ অনেকগুলো। পাকিস্তানের এমন একটি অস্ত্র দেখে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত রীতিমতো এখন দুঃস্বপ্নে বিভোর। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে কিভাবে ভারতকে মোকাবেলা করবে সেই ব্যাপারে যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টিতে ভারতের ভেতর থেকে এবার মোদি বিরোধী অনেক টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্ট আসতে শুরু করেছে। বলা হচ্ছে যে হামলাটি পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, সে হামলার সাথে স্বয়ং ভারতের বিজেপি সরকার দায়ী। অনেকগুলো প্রশ্ন উঠেছে স্বয়ং ভারতের ভেতর থেকে। ভারতের সেনাবাহিনী এবং পেহেলগাঁও যারা পর্যটক তারা নিজেরা এই প্রশ্ন তুলেছে। দর্শক চলুন সেই খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথমে আমরা চলে আসছি যে সোশ্যাল মিডিয়াতে তথ্যগুলো আসছে। ভারতের গণমাধ্যমে একেবারেই প্রচার হয়নি বললেই চলে। খুব অল্প কিছু গণমাধ্যমের খবর। যখন সন্ত্রাসীরা পর্যটকদের উপর আক্রমণ করে তখন সেখানে একজন সৈনিক তাদের বিরুদ্ধে লড়াই চালায় এবং তাকে পুরো ঝাঁঝরা করে দেওয়া হয় গুলি করে। তিনি একজন মুসলিম ছিলেন, তিনি নিজের জীবনটা দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু তাকে হিরো বানানো দূরের কথা, তার নামটি পর্যন্ত ভারতের গণমাধ্যম উচ্চারণ করছে না। বুঝতে পারছেন কেমন দেশ, কেমন তাদের সভ্যতা। দ্বিতীয় যে বিষয়টি, ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে, যখন সন্ত্রাসীরা এই আক্রমণটি করেছে তখন কাশ্মীরে প্রায় 6 লক্ষ ভারতীয় সেনা অবস্থান করছিল। 50 মিটার দূরে দূরে একজন সেনাবাহিনী অবস্থান করে কাশ্মীর ঘিরে, জম্মু এবং কাশ্মীরে। তাহলে সন্ত্রাসীরা যখন প্রবেশ করে, যখন আক্রমণ করে, তখন পেহেলগাঁওতে একজন সেনা বা পুলিশের সদস্য কেন ছিল না? এই প্রশ্নটি এখন খুব জোরে সোরে আসছে। ভালো করে খেয়াল করবেন, সন্ত্রাসীরা যখন আক্রমণ করে সব জায়গায় সেনাবাহিনী ছিল, কিন্তু একটি জায়গায় ছিল না। প্রশ্ন হলো কেন ছিল না? 2 নম্বর, 19 এপ্রিল নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের কথা ছিল। কোন কারণে 19 এপ্রিলে নরেন্দ্র মোদী কাশ্মীর সফর করলেন না? তারা কি অগ্রিম জানতেন কি হবে, বা তারা কি এই ঘটনা ঘটিয়েছে? তারপরের প্রশ্ন, যখন এই ঘটনা ঘটে তখন সন্ত্রাসীরা আক্রমণ করে নির্বিঘ্নে কি করে চলে যায়? একজনকেও গ্রেফতার করতে পারেনি সরকার। যেখানে প্রায় 6 লক্ষ সেনা অবস্থান করছে সেখানেই কেন এত ব্যর্থতা, অর্থাৎ এত কি বলবো ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল? সব কিছু এভাবে এখন নতুন করে ভারতের গণমাধ্যমে আসছে, আর অনেক প্রশ্ন তৈরি হচ্ছে একটার পর একটা। ভারত সরকার এর কোনো জবাব দিচ্ছে না। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চাই, যে পেহেলগাঁওতে কেন কোনো সেনা সদস্য ওই সময়টিতে রাখা হয়নি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আগে থেকেই ভারতীয় ইন্টেলিজেন্সরা জানে, বা সেনাবাহিনী জানে, বা সরকার জানে এখানে এমন একটি ঘটনা ঘটানো হবে পাকিস্তানকে দায়ী করার জন্য। নাম্বার 2, যারা আহত হয়েছেন, বেঁচে গেছেন এই গুলি খেয়ে, বা যারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু আক্রমণের শিকার হননি, তারা এবার মুখ খুলে বলছেন যে আক্রমণের পর অনেকেই আহত হয়ে পড়েছিলেন, সেনাবাহিনীর কেউ এসে তাদের উদ্ধার করেনি। একটা লম্বা সময় এই অঞ্চলটিতে সেনাবাহিনীর কেউ আসেনি, উদ্ধার করেনি, সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেনি। কেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যারা খুঁজবেন, এবং বিশেষ করে আমার প্রচুর দর্শক ভারতের আছে, তারা বুঝতে পারবেন আসলে কি হয়েছে। এবার আসি আমরা নতুন কিছু তথ্যে। যেমন ভারতের কয়েকটি গণমাধ্যম কালকে জোরে সোরে প্রচার করেছে যে পাকিস্তানের একটি বেইজে ভারতের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সেখানে তুর্কি নির্মিত বাইরাক্তার TB2 ড্রোন। সঙ্গে সঙ্গে ভারতের গণমাধ্যম তাদের কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে ভারতের ঘুম হারাম করতে এবার তুর্কি ড্রোন পাকিস্তানের হাতে।
আমরা জানি এই ড্রোনটি পাকিস্তানকে তুরস্ক আরও আগিয়ে দিয়েছে, বাংলাদেশকেও দিয়েছে, কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে এটি সাম্প্রতিক সময় এরদোয়ান দ্রুত পাকিস্তানকে হস্তান্তর করেছে যখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। এখন এই বিষয়টি আপনাদের একটু বুঝতে হবে। TV2 ড্রোনটি আসলে কি? আপনারা জানেন যে এরদোয়ানের জামাতা মানে মেয়ের জামাই সেলজুক বাইরাক্তার, তার নামে এই ড্রোনটি তৈরি হয়েছে, কারণ এই কোম্পানিটি তার এবং তিনি এটি মূলত তৈরি করেছে। এবং এই ড্রোনটি ভারতের ঘুম হারাম হবার প্রধান কারণ হলো, এই ড্রোনটি ভারতের ঘুম হারাম করার পেছনে প্রধান কারণ হলো পৃথিবীতে এই মুহূর্তে যত আধুনিক ড্রোন আছে সকল ড্রোনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এটি। খেয়াল করবেন, নাম্বার 1। নাম্বার 2, এই ড্রোন দিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে 30 থেকে 40 বছর যে আজারবাইজান আর্মেনিয়ার কাছে পরাজিত হয়েছে, সেখানে বিজয় পেয়েছে কেবল তুর্কি ড্রোনে। সেখানে স্থল অভিযানের চেয়ে তুর্কি ড্রোন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর্মেনিয়া বলেছে তুরস্কের ড্রোন আমাদেরকে পরাজিত করেছে, একদম আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলাস নিজে এই কথাটি বলেছে। এবং আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ নিজে বলেছেন যে তুরস্কের ড্রোনই মূলত এই জয় পরাজয় নির্ধারণ করে দিয়েছে। যেখানে আর্মেনিয়ার পক্ষে চীন দাঁড়িয়েছে, রাশিয়া দাঁড়িয়েছে সেখানে, এবং আমেরিকাও দাঁড়িয়েছে, সেখানে আজারবাইজানের পক্ষে ছিল মাত্র তুরস্ক। সেই তুরস্ক বিজয় পেয়েছে এই বিশ্ব মোড়লদের সামনে কেবল তার এই বাইরাক্তার TV2 ড্রোনের ক্যারিশমায়। নাম্বার 2। এবার নাম্বার 3, এই ড্রোনটি 27 থেকে 28 ঘন্টা টানা চলতে পারে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে, অথবা কোনো প্রকার জ্বালানি বাদ দেন, কোনো প্রকার চার্জ বাদ দেন, 27 থেকে 28 ঘন্টা এটা আকাশে উঠতে পারে। এবং 24 ঘন্টা দিন হলেও 27 থেকে 28 ঘন্টা এটার কোনো প্রকার জ্বালানি কিংবা কোনো প্রকার চার্জ প্রয়োজন হয় না। 4 নম্বর, এই ড্রোনটি সকল রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারে, এবং এই রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে এত নিখুঁতভাবে এটা আকাশে অবস্থান করতে পারে, শত্রুরা তারা খুব সহজে এটাকে ধরতে পারে না বা শনাক্ত করতে পারে না। এবং এন্টিশিপ মিসাইল বলেন, এন্টি ড্রোন মিসাইল বলেন, তারপরে আপনার এই যে আমরা যেটা বলি যে মিসাইলগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে নিক্ষেপ করা হয়, সেটা বিমান বলেন, সেটা এন্টি মিসাইল বলেন, যেটাই বলেন, এগুলোকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ ভারত যদি এটিকে দেখে, আকাশে দেখে এটাকে টার্গেট করে হিট করে, এটা তার নিজের গতিপথ পরিবর্তন করে সেই মিসাইলকে ফাঁকি দিতে পারবে। তারপর এটার মধ্যে লেজার গাইডেড মিসাইল সিস্টেম আছে, অর্থাৎ শত্রু নিচে অবস্থান করছে, যেটা আজারবাইজান আর্মেনিয়া আমরা দেখেছি। শত্রু নিচে কোনো পরিকল্পনা করছে, ধরেন কাশ্মীর সীমান্তের কাছে ভারতীয়রা সেনা সমাবেশ ঘটিয়েছে, পাকিস্তান এই ড্রোনটির মাধ্যমে কন্ট্রোলে বসে দেখবে কোথায় কোথায় ভারতীয় সেনারা অবস্থান করছে, কোথায় কে অবস্থান করছে, তাদের পরিকল্পনা কিভাবে তৈরি হচ্ছে, তারা কোন কোন অস্ত্র ব্যবহার করতে চাইছে পাকিস্তানের বিরুদ্ধে। এই জিনিসগুলো খুব নিখুঁতভাবে দেখতে পারবে এই ড্রোনটির মাধ্যমে যারা এই ড্রোনটি ব্যবহার করবে। অর্থাৎ ধরুন পাকিস্তানি ব্যবহার করছে, পাকিস্তান দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে পাকিস্তান আকাশে এই জিনিসটা মানে এই ড্রোনটাকে TV2 মানে বাইরাক্তার TV2 মাধ্যমে একদম নিখুঁতভাবে কার্গিল বলেন বা কাশ্মীর বলেন, পেহেলগাঁও বলেন বা পুলওয়ামা বলেন বা জম্মু বলেন বা শ্রীনগর বলেন, যেখানে যারা যেই পজিশন থাকবে দেখবে। এবং যদি মনে করে উপর থেকে তারা টার্গেট হিট করবে, তখন লেজার গাইডেড মিসাইলের মাধ্যমে এটাকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ এই ড্রোনটি নজরদারি বা গোয়েন্দাগিরিতে কাজ করবে, এই ড্রোনটি অ্যাটাক করতে পারবে, এবং এই ড্রোনটি যে কোনোভাবে আপনার গতিপথকে বা আপনার সামরিক পরিকল্পনাকে তুলে ধরতে পারবে। তো এইভাবেই এই ড্রোনটিকে তৈরি করা হয়েছে, তুরস্কের বাইরাক্তার TV2 ড্রোন। তো ভারত বলছে পাকিস্তানের কাছে যুদ্ধ পরিবর্তন বা যুদ্ধকে, একটা বাহিনীকে বা যে কোনো শক্তিকে পরাজিত করার মতো একটা অস্ত্র চলে এসছে। এবং ভারতের গণমাধ্যম বলছে তারা স্যাটেলাইট ইমেজে দেখেছে এটি পাকিস্তানের বেজে অবস্থান করছে। এখন পর্যন্ত এটা সীমান্তে ওড়ানো হয়নি, কেবল বেজে এই TV2 ড্রোনের পিকচার দিয়ে ভারতীয় গণমাধ্যম চিৎকার শুরু করে দিয়েছে।
এখন বিষয়টা তৈরি হলো কি, এই ড্রোনটি পাকিস্তানের হাতে আসছে, আর অন্যদিকে S-400 রয়েছে, রাফায়েল রয়েছে, আরও বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ভারতের হাতে চলে এসছে। ভারত যদি পাকিস্তানে আক্রমণ করতে চায় তাহলে পাকিস্তান এই ড্রোনটির মাধ্যমে তার সকল পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে। এটাই হলো মূল খেলা। এখন নরেন্দ্র মোদীর দেশ এই জন্য চিৎকার শুরু করেছে যে তুরস্ক প্রকাশ্যে সহযোগিতা করছে পাকিস্তানকে। ইতিমধ্যে আপনারা জানেন, যখন এই সন্ত্রাসের ঘটনাটি ঘটে পেহেলগাঁওতে, তখন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কে অবস্থান করছিলেন এবং রজব তাইয়্যিব এরদোয়ান স্পষ্ট করে বলেছেন, কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানকে সমর্থন করি বা তাদের পাশে আছি। দর্শক, এই পরিস্থিতিতে দুই দেশের যে অবস্থা দেখছি, ইতিমধ্যে গতকালকের খবরও বলেছি, দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে, একজন জওয়ানকে, ভারতীয় জওয়ানকে গ্রেফতার করেছে পাকিস্তান। সব কিছু মিলে পাকিস্তানও হার্ডলাইনে, ভারতও হার্ডলাইনে। শেষ পর্যন্ত এই যুদ্ধ কোন দিকে চলে যায় সেটা দেখার অপেক্ষায় আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।